আজকে আমরা প্রায় ৪০০ বছর পেছনে ফিরে যাব। কথা বলবো এমন একটা লেখা নিয়ে যেটা আজও এই মুহূর্তেও আমাদের বাক স্বাধীনতার ধারণাকে গড়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা জন মিল্টনের অ্যারিওপ্যাজিটিকার গভীরে ডুব দেব। আচ্ছা, একবার ভাবুন তো কেমন হতো যদি কোনো নতুন আইডিয়া বা চিন্তা সেটাই বেআইনি হয়ে যেত। ধরুন একটা বই লেখা হলো, কিন্তু ছাপানোর আগেই সরকার বলে দিল, না, এটা ছাপা যাবে না। বিশ্বাস করুন, ঠিক এই ঘটনাই ঘটছিল ১৬৪৩ সালের ইংল্যান্ডে। তখন একটা আইন আনা হলো, নাম লাইসেন্সিং অর্ডার। সোজা কথায়, যে কোনো বই ছাপানোর আগে সরকারের একজন সেন্সরের কাছে যেতে হবে। যদি তার পছন্দ না হয়, ব্যাস, সেই বইয়ের গল্প ওখানেই শেষ, আর কোনোদিনও ছাপা হবে না। তো চলুন আরেকটু গভীরে যাই, দেখি ঠিক কি এমন হচ্ছিল যে জন মিল্টনের মতো একজন মানুষকে কলম তুলে নিতে হলো। সময়টা ছিল ১৬৪৪ সাল। ভাবুন একবার, পুরো ইংল্যান্ড তখন গৃহযুদ্ধের আগুনে জ্বলছে। একদিকে রাজা, অন্যদিকে পার্লামেন্ট, তুমুল লড়াই। আর এই চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্লামেন্ট ভাবল তথ্যের স্রোতটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাস, জারি করে দিল এই দমনমূলক আইনটা। চারদিকে যেন একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়ে গেল। আর ঠিক এই সময়েই এলেন জন মিল্টন। তিনি শুধু তার সময়ের সেরা লেখকদের একজন ছিলেন না, তিনি ছিলেন একাধারে কবি, পণ্ডিত আর সবকিছুর উপরে একজন বই পাগল মানুষ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তিনি ছিলেন পার্লামেন্টেরই একজন কট্টর সমর্থক। ভাবা যায়, যে পার্লামেন্টকে তিনি সমর্থন করতেন তাদেরই বানানো আইনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। আর হ্যাঁ, এটা কিন্তু তার বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট লেখার অনেক আগের ঘটনা। এই অন্যায় আইনের বিরুদ্ধে মিল্টন যা করলেন তা ছিল এক কথায় দুঃসাহসিক। তিনি তার সবচেয়ে বড় অস্ত্রটাকেই বেছে নিলেন, তার কলম। তো মিল্টন কি করলেন? তিনি লিখলেন অ্যারিওপ্যাজিটিকা নামে এক আগুন ঝরানো প্রবন্ধ। আর তারপর কোনো লাইসেন্সের তোয়াক্কা না করে সেটা ছেপেও ফেললেন। মানে, যে আইনের বিরুদ্ধে তার লড়াই, সেই আইনটাকেই তিনি সোজাসুজি ভেঙে দিলেন। কি অসাধারণ একটা প্রতিবাদ, তাই না? আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। এই প্রবন্ধে মিল্টন ঠিক কি যুক্তি দিয়েছিলেন চলুন একটু গভীরে গিয়ে দেখি। মিল্টন তার লেখাটা শুরুই করেছিলেন একটা অসাধারণ লাইন দিয়ে। তিনি বলেছিলেন, একটা ভালো বই হল একজন মহান আত্মার মূল্যবান জীবনস্রোত। মানেটা কি? মানে হলো, বই বেরং কাগজ আর কালির সমষ্টি নয়, বই আসলে জীবন্ত। একজন লেখক তার সারা জীবনের অভিজ্ঞতা, জ্ঞান, চিন্তা সবকিছু যেন একটা বইয়ের মধ্যে প্রাণ দিয়ে দেন। তাই একটা বইকে যখন সেন্সর করা হয়, তখন শুধু কিছু কাগজ নষ্ট হয় না, আসলে একটা জীবন্ত মনকে, একটা চিন্তাকে খুন করা হয়। এরপর মিল্টন তার সবচেয়ে বিখ্যাত যুক্তিটা দিলেন, একটা প্রশ্ন ছুড়ে দিলেন সবার দেখে, সত্য আর মিথ্যাকে লড়তে দিন। কে কবে দেখেছে যে একটা মুক্ত আর খোলা লড়াইয়ে সত্য হেরে গেছে? ব্যাপারটা অনেকটা বক্সিং রিংয়ের মতো ভাবা যায়, তাই না? একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা। মিল্টনের বিশ্বাস ছিল, যদি দুজনকে খোলাখুলি লড়তে দেওয়া হয়, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। কিন্তু সেন্সরশিপ কি করে? সে তো মিথ্যাকে রিঙেই নামতে দেয় না, ফলে সত্য নিজেকে প্রমাণ করার সুযোগটাই পায় না। আর যে সত্য কোনোদিন চ্যালেঞ্জের মুখে পড়েনি, সে তো আসলে একটা দুর্বল সত্য। মিল্টন এরপর আরও একটা গভীর প্রশ্ন তুললেন। তিনি বললেন, আসল ভালো মানুষ সে নয় যাকে খারাপ কিছু থেকে দূরে রাখা হয়েছে। আসল ভালো মানুষ তো সেই যে খারাপটাকে দেখেছে, জেনেছে এবং তারপর নিজের ইচ্ছায় ভালোটাকে বেছে নিয়েছে। ভাবুন তো, যে মানুষটা কোনোদিন কোনো খারাপ জিনিস দেখেইনি, সে কি সত্যিই ভালো, নাকি তার কাছে ভালো মন্দ বেছে নেওয়ার কোনো সুযোগই ছিল না? মিল্টনের যুক্তির ভাণ্ডার এখানেই শেষ নয়। তিনি আরও বললেন, ঈশ্বর তো আমাদের সবাইকে বুদ্ধি বিবেচনা দিয়েছেন, নিজেদের বিচার করার ক্ষমতা দিয়েছেন। তাহলে সেন্সরশিপ তো সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতারই অপমান। আর তাছাড়া বই নিষিদ্ধ করে কি আদৌ কোনো লাভ হয়? আইডিয়া বা চিন্তা তো অনেকটা জলের মতো, ঠিক নিজের রাস্তা খুঁজে নেয়। আর সবথেকে বড় কথা, এমন জ্ঞানী কে আছে, কোনো একজন মানুষ বা কোনো সরকার, যে কিনা সবার জন্য ঠিক ভুলটা নির্ধারণ করে দিতে পারে? অসম্ভব। তাহলে যদি এক ঝলকে মিল্টনের যুক্তিগুলো দেখি, ১. বই জীবন্ত, সেন্সরশিপ হল বুদ্ধিবৃত্তিক হত্যা। ২. সত্যকে জিততে হলে লড়াইয়ের ময়দানটা খোলা রাখতে হবে।
3. সত্যিকারের নৈতিকতা আসে বেছে নেওয়ার ক্ষমতা থেকে, লুকিয়ে রাখার মধ্যে দিয়ে নয়। আর শেষে, সেন্সরশিপ মানুষের বুদ্ধিকে অপমান করে, আর এটা কোনো কাজেরও না। যদি পুরো আলোচনাটা থেকে মাত্র 3টা পয়েন্ট মনে রাখতে বলা হয়, তাহলে সেগুলো হবে: 1. সত্যের জন্য স্বাধীনতা অপরিহার্য, 2. নৈতিকতার জন্য পছন্দের সুযোগ দরকার, আর 3. চূড়ান্ত সেন্সর হওয়ার যোগ্যতা আসলে কারোরই নেই। কিন্তু প্রশ্ন হল, এই যে এত কথা, এসব তো প্রায় 400 বছর আগের ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা কোথায়? ভাবতে অবাক লাগে 300 বছরেরও বেশি সময় ধরে মিল্টনের এই আইডিয়াগুলো আমাদের বিশ্বকে প্রভাবিত করে চলেছে। এর প্রভাব যে কতটা গভীর তা হয়তো আমরা সবসময় খেয়ালও করি না। সত্যি বলতে, সারা বিশ্বে বাক স্বাধীনতার যে আইনগুলো আমরা দেখি, তার গোড়াপত্তন কিন্তু হয়েছিল এই লেখাটা দিয়েই। এমনকি আমেরিকার সংবিধানের বিখ্যাত ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটা ফ্রি স্পিচের কথা বলে, তার পেছনের মূল ভাবনাটাও কিন্তু মিল্টনের কাছ থেকেই নেওয়া। আজকের দিনে এর প্রাসঙ্গিকতা আরও বেশি। যখন শুনি কোনো সরকার ওয়েবসাইট ব্লক করে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, তখন মিল্টনের সেই পুরনো প্রশ্নটাই আবার মাথায় আসে। আচ্ছা, কে ঠিক করে দিচ্ছে কোনটা সত্যি আর কোনটা নয়? যখন ফেক নিউজের বন্যায় আমরা ভাসি, তখন মিল্টনের কথাটাই মনে পড়ে। সত্যকে মিথ্যার সাথে সরাসরি লড়তে দিতে হবে, লুকিয়ে রেখে কোনো লাভ নেই। তো সব মিলিয়ে অ্যারিওপ্যাজিটিকার একেবারে মূল কথাটা কি? খুব সহজ। মানুষকে বিশ্বাস করতে হবে, তাদের নিজেদের চিন্তা করার সুযোগ দিতে হবে, আর সত্যকে স্বাধীনতা দিতে হবে মিথ্যার বিরুদ্ধে লড়ার। কিন্তু মিল্টনের এই বিশ্বাসটা আজকের ডিজিটাল যুগে এসে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের এই ইন্টারনেটের যুগে, যেখানে যে কোনো তথ্য সত্যি বা মিথ্যে সেকেন্ডের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়, সেখানে কি সত্য সত্যিই একটা খোলা লড়াইয়ে জিততে পারে? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে।